সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের আমাদের বিশেষ আয়োজন সুপারসেন কেবল মুক্ত আলাপ অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতির অর্থনীতির সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। তাই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করবো আগামী নির্বাচন নিয়ে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে আগামী নির্বাচন 2026-এর প্রথম দিকে। সেই নির্বাচন নিয়ে চলছে নানা ধরনের জল্পনা কল্পনা, প্রার্থীরাও যাচ্ছে ভোটারদের ধারে ধারে এবং কিভাবে তাদের কাছে ভোট চাচ্ছে সেই বিষয়ে কথা বলবো। অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন, আমার একেবারে ডান পাশে আসছেন আখতারুজ্জামান সজল, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা এবং কুষ্টিয়া 1 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। জনাব আখতারুজ্জামান সজল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। চ্যানেল এসের সকল শ্রেণীর কলাকুশলীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ। এবং আমার একেবারে বাম পাশে আছেন অত্যন্ত পরিচিত মুখ মোহাম্মদ আতাউর রহমান আতা, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সভাপতি উপজেলা পরিষদ ফাউন্ডেশনের এবং বিএনপির মানিকগঞ্জ নেতা। যেমন আতা ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন। নিশ্চয়ই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাকে এবং আপনার কলাকুশলী যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। আখতারুজ্জামান সজল, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি আজকের অনুষ্ঠান, যেটি হচ্ছে আপনি নিশ্চয়ই অবগত আছেন, আপনি নিজে এটার সাথে জড়িত আছেন, যেহেতু বিএনপি রাজনীতি জড়িত এবং কুষ্টিয়া 1 আসন থেকে মনোনয়ন প্রত্যাশা আপনারা। সেক্ষেত্রে হচ্ছে যে 26-এর নির্বাচন প্রথম থেকে বারবার সরকার থেকে বলা হচ্ছে, আপনারাও বলছেন, আপনারাও সেভাবে প্রচার চালাচ্ছেন আর কি। আমরা দেখেছি বিগত নির্বাচনগুলো সেভাবে হচ্ছে যে ওই রকম হচ্ছে ভোটারদের উপস্থিতি বা ভোটাররা শিক্ষিত ভোট প্রয়োগ করতে পারেন। এবার সবার উৎসাহ উদ্দীপনা নিয়ে এবার ভোট কেন্দ্রে যেতে চাচ্ছে এবং আপনারাও প্রার্থীদের ভোটারদের কাছে যাচ্ছেন ভোট চাওয়ার জন্য আর কি। এই অন্যান্য বছর যে ভোট হয়েছিল এবার একটু বিকল্প হতে পারে, একটু সুন্দর আয়োজন হতে পারে আর কি, আমরা আশা করছি। সেখানে আপনার কোন বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন এবার? আপনাকে ধন্যবাদ। আপনি অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল। স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা, থানা, এমনকি প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে তাদের একটা সংগঠন রয়েছে দীর্ঘদিন ধরে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা আসন থেকে একাধিক প্রার্থী থাকাটাই স্বাভাবিক বলে আমি মনে করি। নিশ্চয়ই। আর এখন আগামী নির্বাচনের জন্য যে প্রচারণাগুলো, প্রত্যেকটা আসন কেন্দ্রিক যে প্রচারণাগুলো হইতেছে, আমি এটাকে গণতন্ত্রের একটা সুষ্ঠু ধারার চর্চা মনে করি। আচ্ছা। কারণ দীর্ঘ 17 বছর ধরেই একটা কর্তৃত্ববাদী শাসন থেকে মানুষ কিছুটা হলেও মুক্তি পেয়েছে। আমি কিছুটা এই কারণে বলতেছি, সম্পূর্ণ মুক্তি পাই নাই। যতক্ষণ না পর্যন্ত আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত না হচ্ছে, ততক্ষণ আমরা বলতে পারি না যে ওই কর্তৃত্ববাদী শাসন থেকে আমরা পরিপূর্ণভাবে মুক্তি পেয়েছি। তো যেহেতু কিছুটা হলেও আমরা মুক্তি পেয়েছি, আমরা গণতন্ত্র চর্চা করার সুযোগ পেয়েছি, সেই সুযোগটাই প্রত্যেকটা আসনে যার যার মতো করে প্রচারণাগুলো হইতেছে এবং এটা প্রত্যেকটা প্রচারণার মধ্যে একটা সামাজিক কার্যক্রম রয়েছে। তো সামাজিক কার্যক্রম রয়েছে মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু বারবার আমাদের অবগত করছেন যে আমরা জনগণের দ্বার প্রান্তে যেতে হবে, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। তো আমরা আমাদের প্রত্যেকটা সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি যে যাতে আমরা জনগণকে ভালোবেসে জনগণের ভালোবাসা অর্জন করতে পারি। মানুষের মধ্যে কতটুকু উৎসাহ এবং উদ্দীপনা পাচ্ছেন সেটি নির্বাচনকে ঘিরে আপনারা কি? আপনি লক্ষ্য করেছেন যে আপনি বলছেন যে একাধিক আসন, একটি আসনে একাধিক প্রার্থী, তো প্রত্যেকেই যার যার জায়গা থেকে কিন্তু চেষ্টা করতেছে কে কত ভালো কাজ করতে পারে। তো সেখানে আমি দেখছি একটা পজিটিভ সাইন, জনগণের ব্যাপক উদ্দীপনা সারা আমি দেখতে পাচ্ছি এবং সকল পেশারই মানুষ আমাদের সঙ্গে সম্পৃক্ততা ঘোষণা করছে এবং আমাদের কর্মকাণ্ডেও তারা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। একটি হচ্ছে যে অন্যান্য সময় আমরা দেখেছি যে যারা প্রার্থী হয়েছে নির্বাচনে এবং নির্বাচনে যেই জয়লাভ করেছে, পরবর্তীতে জনগণ যেভাবে এখন জনগণের সাথে মেশা হচ্ছে নির্বাচনের আগে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা এলাকার লোকজনের সাথে তাদের সেরকম যোগসূত্রতা ছিল না দীর্ঘদিন, আগের সরকার যারা ছিল তারা আর কি। এবার সেটিকে আপনারা সেই বিষয়টিকে মাথায় রেখেছেন কিনা আর কি, যে জনগণ আপনাদেরকে পাশে পাবে, নির্বাচিত হচ্ছে যে প্রতিনিধিকে পাশে পাবে, তাদের সুখ দুঃখের কথা বলবে, সেটি কি মাথায় রেখেছেন কিনা আপনারা? আমি মনে করি আমরা সকলেই মাথায় রেখেছি। আমরা যারা জাতীয়তাবাদী চিন্তা চেতনায় বিশ্বাসী, জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা আমরা জড়িত, দীর্ঘ 17 বছর নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়েও আমরা যারা দল থেকে আদর্শচ্যুত হয় নাই, আমরা নীতিভ্রষ্ট হয় নাই, আমরা যারা দলের প্রতি শতভাগ কমিটেড, আমরা সবাই শতভাগ বিশ্বাস করি
যে আমরা বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল সেই ফ্যাসিস্ট সরকার তাদের মতো আমাদের আচরণ আগামীতে হবে না। এই কারণে হবে না যে নির্বাচনের আগেই কিন্তু আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমার দলের নীতি নির্ধারক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা থেকে শুরু করে আজকে আমাদের বিএনপির 31 দফা, সেই 31 দফার মধ্যেই কিন্তু বারবার বলা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য এবং সংস্কার। তো রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য সংস্কার মানে কি? ক্ষমতার অপব্যবহার করার সুযোগ নেই। তো আমি যদি ক্ষমতার অপব্যবহার করি আমারও পরিণতি আগের মতো ঘটবে। তাই আমার মনে হয় না যে বিগত সময়ের সেই রাজনৈতিক কালচারটা পরবর্তীতে পুনরাবৃত্তি ঘটবে। অনেকে সেখান থেকে শিক্ষা নিয়েছে এবার। অবশ্যই আমরা সকলেই শিক্ষা নিচ্ছি এবং নেব। আতাউর রহমান, আপনি তো ত্যাগী নেতা এবং দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত আছেন, এবং কি মনে করছেন যে আসলে ত্যাগী নেতৃত্বের এবার কতটুকু মূল্যায়ন হবে বলে মনে করছেন, এবং যারা বিশেষ করে হচ্ছে যে বিভিন্ন সময় অপকর্মের সাথে জড়িত ছিল না, হ্যাঁ, যাদের ক্লিন ইমেজে, তাদেরকে কতটুকু দল গুরুত্ব দেবে বলে মনে করছেন? ধন্যবাদ ভাই। আমি বিশ্বাস করি আমার দল দীর্ঘ 17 বছরে দমন পীড়ন নির্যাতনে আমার দলের প্রত্যেকটা নেতাকর্মী নিগৃহীত হয়েছে, বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষেত্রে আমার দলের প্রধান যিনারা আছেন, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব, উনি ওয়াদাও করেছেন, এমনকি সর্বক্ষণ ওরা বলছেন, এমনকি আশ্বস্ত করেছেন ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। যারা এই 15 বছর বা 17 বছরে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে দমন পীড়নের শিকার হয়েছে, তাদের নামে মিথ্যা মামলা হয়েছে, তারা জেল খেটেছে, কারারুদ্ধ থেকেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, প্রতিটা পদে পদে তাদেরকে গুম, খুন, মিথ্যা মামলা, সাজানো মামলা, বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে। মাসের পর মাস কারারুদ্ধ হয়ে তারা জেল খেটেছে, পরিবারের থেকে বিচ্ছিন্ন থেকেছে। তাদেরকে একবারে নিঃস্ব করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য স্বৈরাচারী হাসিনা সরকার সচেষ্ট হয়েছিল। এই সময়ে সেই যেসব লোকগুলো এই ত্যাগ স্বীকার করে, এত অত্যাচার সহ্য করে যারা টিকে আছে এবং দলকে ভালোবেসে তারা স্বৈরাচারী হাসিনা সরকারের মোকাবেলা করেছে, পুলিশের মোকাবেলা করেছে, তারা রাজপথে বুক ফুলে তারা গ্রেপ্তার হতে ভয় করেনি, অবশ্যই আমার দল তাদেরকে মূল্যায়ন করবেন। কারণ ত্যাগী নেতাদের মূল্যায়ন না করলে ওই ভুইফুর নেতা যারা হবে, আজকাল হাইব্রিড নেতা যারা হবে, তাদেরকে মূল্যায়ন করলে কখনো দল টিকে থাকতে পারে না। দলের নেতৃবৃন্দ সেটা ভালো করেই জানেন, ওনারা অত্যন্ত অভিজ্ঞ এবং অভিজ্ঞত, ওনারা তাই বলছেন। অবশ্যই ত্যাগী নিষ্ঠাবান নেতা যেনারা আছেন, দীর্ঘদিন দলের সাথে আছেন, দলকে যারা সুখে দুঃখে দলের পাশে থেকে অত্যাচার সহ্য করেছেন, নিপীড়িত হয়েছেন, জেল খেটেছেন, জুলুম খেটেছেন, কেস খেয়েছেন, তাদের মূল্যায়ন করা হবে। সেই সাথে ক্লিন ইমেজের লোক অবশ্যই থাকতে হবে। যে লোকটা মানুষের অত্যাচার করে তারা ওই স্বৈরাচারী হাসিনার, তাদের ভিতরে কোনো ডিফারেন্স থাকে না। বিগত 17 বছর তারা যা নিপীড়ন অত্যাচার করেছে হাসিনার বাহিনী, এই আওয়ামী লীগের পেটুয়া বাহিনীরা, তাদের মতো যাদের ইমেজ আছে, যারা মানুষের উপর অত্যাচার করবে, এদেশের মানুষ তাদেরকে মেনে নিতে, গ্রহণ করতে পারে না। আমার নেতার পরিষ্কার নির্দেশ, একজন নেতার জন্য দলের ক্ষতি হতে পারে না। কাজেই যদি কোনো নেতা দলের ক্ষতিকর, মানুষের কোনো ক্ষতি করতে চেষ্টা করে, মানুষের উপর অত্যাচার জুলুম করে থাকে, স্বার্থপরতা করে থাকে, তার জন্য দলের ক্ষতি হবে, সেই নেতাকে কখনোই মনোনয়ন দেবে বলে আমি মনে করি না। আর তাছাড়া আমার নেতা অত্যন্ত সজাগ, ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। ওনার প্রথমেই শর্ত ছিল এদেশের মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। 17 বছর এই দেশে কোনো নির্বাচন হয়নি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ভোটারবিহীন নির্বাচন করেছে 13 সনে, 18 সনে দিনের ভোট রাতে করেছে, আর 23 সনে তো তারা ভোটের নামে একা একা এমনি ডিক্লারেশন দিয়ে নিয়েছে। এই সকল নির্যাতন অত্যাচার বন্ধ করে এই 5ই আগস্টের পরে যখন স্বৈরাচারী হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়েছে, তখন এই দেশকে একটি গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্র হিসাবে সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমার নেতা তারেক রহমান, আমার নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া, আপসহীন নেত্রী, যিনি এই 17 বছর জেলে গিয়েছেন কিন্তু হাসিনার অত্যাচারের কাছে মাথা নত করেননি, আজও সেটা বজায় থাকবে। ন্যায় নীতি আদর্শবান ক্লিন ইমেজের
ত্যাগী নেতৃবৃন্দ যারা জেল খেটেছে, জুলুম সহ্য করেছে, তাদেরকে মূল্যায়ন করে অবশ্যই আমার নেতৃবৃন্দ। শেখ হাসিনার পতনের পরে আমরা দেখেছি যে আপনাদের দলের অনেক নেতাকর্মী বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হয়েছে, প্লাস হচ্ছে যে নেতাদের বিরুদ্ধে যারা বিএনপি দীর্ঘদিন বিএনপি তাদের বিরুদ্ধে অনেক ধরনের প্রোপাগান্ডা তৈরি করছে, দলের ভিতরে যারা আছে তারা বিরুদ্ধচারণ করে এরকম করছে আর কি। এটি কতটুকু আপনারা সজাগ রয়েছেন এই বিষয়ে? এ বিষয়ে প্রত্যেকের সজাগ থাকা দরকার, আমি সজাগ আছি বিশেষ করে। এ বিষয়ে দেখা গেছে যে প্রোপাগান্ডা থাকতে পারে, একটা বড় দল এখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আসলে একে অন্যের বিরুদ্ধে প্রোপাগান্ডা করে, কিন্তু সেটা কতটা সত্য আমার নেতৃবৃন্দ সেটা অবশ্যই মাঠে জরিপ করে দেখবেন। সত্যিকারের দোষী ব্যক্তিকে কোনো মতেই এই দেশের রাষ্ট্র ক্ষমতায় জনগণের সেবক বানানো যাবে না। তারা জনগণের সেবক সেজে তখন তারা রক্ষক হয়ে ভক্ষকে পরিণত হবে, সেটা আর হতে দেওয়া হবে না। আমিও গ্রহণ করব না, এদেশের জনগণও গ্রহণ করবে না। আমার নেতা তারেক রহমান, আমার দেশনেত্রী খালেদা তা গ্রহণ করতে পারেন না, অবশ্যই করবেন না। সেটি আমরা জনাব আখতারুজ্জামান আপনি একটু যোগ করতে চাচ্ছেন? সূত্র ধরে আমি একটু কিছু বলতে চাচ্ছিলাম। ভাইয়ের উনি প্রবীণ আমার থেকেও, আমার খুব ভালো লাগছে একটা কথা, একটা ত্যাগী এবং হাইব্রিড। আমি ত্যাগী আর হাইব্রিড নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে বিগত সময়ে যারা বিএনপি করছে, যারা সত্যিকারের জাতীয়তাবাদী চিন্তা চেতনা বিশ্বাসী ছিলেন এবং যারা দলের বিপদে আপদে পাশে ছিলেন, সকলেই কম বেশি নির্যাতিত। এখানে কিন্তু যে একটা পক্ষ নির্যাতিত হয় না বা একটা পক্ষ বেশি নির্যাতিত এমন না, সবাই নির্যাতিত। কিন্তু আমি মনে করি ত্যাগীদের সততা থাকতে হবে, বুঝছেন, ক্লিন ইমেজ থাকতে হবে। উনি যেটা বলছে, আমিও ক্লিন ইমেজ যদি একটা মানুষের না থাকে, কারণ আমি গ্রামগঞ্জে মাঠে ছোটাছুটি করে দেখছি আমার আসনে, এখন মানুষ কিন্তু প্রতিহিংসা রাজনীতি আর পছন্দ করেন না। আগের সে দুঃসময়ের রাজনীতি আর মানুষ কিন্তু ওটার আর পুনরাবৃত্তি যাতে হোক সেটা কিন্তু মানুষ চায় না। মানুষ চায় যে সবাই যেন আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে কাজ করি। সেই জায়গায় একটা নেতার মধ্যে যদি সততা না থাকে, মনুষ্যত্ব বিবেক না থাকে, একটা বিবেক বর্জিত সততা বর্জিত নেতা সে যত বড়ই ত্যাগী হোক না কেন, ওর কোনো দাম নেই সমাজে। মানুষ কিন্তু তাকে ওইভাবে কিন্তু স্পেস দেবে না বা দিচ্ছে না। মনোনয়নের ক্ষেত্রে যেহেতু মনোনয়নটা সম্পূর্ণ নির্ভর করতেছে বিএনপি নীতি নির্ধারক, স্থায়ী কমিটির মেম্বার কিংবা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ং হচ্ছে এটাকে মনিটরিং করতেছে। তো আমি মনে করি যে মনোনয়নের ক্ষেত্রে তাদেরই মনোনয়ন পাওয়া উচিত এবং দল থেকে তারাই মনোনয়ন পাবে যারা নীতিভ্রষ্ট হয় নাই, আদর্শভ্রষ্ট হয় নাই, দলের কমিটেড ছিলেন এবং বর্তমান সময়েও 5 তারিখের পরেও তারা তাদের ক্ষমতার অপব্যবহার করেন নাই, সততা বজায় রেখেছে, মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছে এবং মানুষের শ্রদ্ধা অর্জন করতে পেরেছে। কারণ যার মধ্যে সততা নাই সে, আমি মনে করি যত বড়ই ত্যাগী হোক না কেন, ত্যাগীর প্রথম মানে আচরণের প্রথম দিকটাই হতে হবে তার মধ্যে সততা থাকতে হবে, ক্লিন ইমেজ থাকতে হবে। ক্লিন ইমেজ যার ভিতরে নাই তাকে আশা করি আমার দল এবং দলের নীতি নির্ধারক এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সেটিকে গুরুত্ব দিবেন। কিন্তু একটি বিষয় হচ্ছে আমরা অন্যদিকে যাচ্ছিলাম, যেটি হচ্ছে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজি। এটি দেশে আগেও ছিল, এখনো অনেকটা সয়লাভ এবং হচ্ছে যে কেউ কাউকে ওইভাবে হচ্ছে যে এগুলো দমাতে পারছে না। মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক চেষ্টা করছে বা করছে না সেটি আমরা কথা বলছি না, কিন্তু সেটিও প্রকট আকার ধারণ করেছে আর কি। আপনারা যারা প্রতিনিধি হন এবং আপনাদের যারা প্রতিনিধি হন বা যারা পরবর্তী সাংসদ নির্বাচন হন, তাদের ছত্রছায়া সাধারণত এই কাজগুলো আমরা আগের সরকারের সময় দেখেছি হয়েছে আর কি। এটিকে আপনি কিভাবে দেখছেন আর কি, যে একজন জনপ্রতিনিধি ছত্রছায়া এই ধরনের বড় বড় অপকর্মগুলো যেগুলো হচ্ছে? না, জনপ্রতিনিধিদের ছত্রছায়া বলতে আমি এটা, তাদের কোনো শেল্টার থাকে সেখানে, হয়তো কেউ না কেউ পেট্রোনাইজ করছে, কেউ না কেউ। এখন সে জনপ্রতিনিধি কিনা আমি বলতে পারবো না, কারণ জনপ্রতিনিধির আগের সরকারের কথা আমরা বলেছি বা এখন যারা নির্বাচন করার জন্য অনেকে চেষ্টা করছে, এখন যারা নির্বাচন করার চেষ্টা করছে তারা তো সবাই যার যার জায়গা থেকে সজাগ রয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা, তারা তো আমি তো মনে করি তারা হচ্ছে তাদের যেভাবে আইনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত সেটা তো তারা রাখতে পারছেন না বা রাখছেন না। হয়তো তারা মনে করছে যে নীরব, তারা অনেকে নীরব। এখন মাদকের যে বিষয়টা, এটা তো পূর্বে থেকে হয়ে আসছে। আর নির্বাচনকালীন সরকার যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনার নির্বাচনকালীন সরকার না আসতেছেন ততক্ষণ পর্যন্ত এইটা আপনি রোধ করা সম্ভব না। আচ্ছা, কারণ যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী একেবারে নীরব, তারা কোনো ব্যাপারে কোনো ভূমিকা নিতে চাচ্ছে না।
আমার আসনে আমি একাধিকবার আমি থানার ওসির সঙ্গে কথা বলেছি, আমি আমার জেলার এসপির সঙ্গে কথা বলেছি, এবং আমার আসনটা হচ্ছে একেবারে সীমান্তবর্তী, ভারতের সীমান্তবর্তী এলাকা। আচ্ছা, তো সেখানে রাতের অন্ধকারে ধরেন ভারত থেকে সব চলে আসতেছে, কেউ দেখার নেই, বুঝছেন? কারণ এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনী, এই আইন শৃঙ্খলা বাহিনী কি শব্দ পরিবর্তন হয়নি, আগেরগুলোই তো রয়ে গেছে, তাই না? তারা, আমি যখনই কথা বলি তখন বলে যে কেউ না কেউ পেট্রোনাইজ করছে, এই কথা বলে। কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা যখন মাঠে যাই তখন দেখি যে না, আসলে এর সঙ্গে যারা যারা মানে জনপ্রতিনিধি, তাদের, আমাদের যারা বিএনপির যারা জনপ্রতিনিধি, তাদের মধ্যে এর সঙ্গে কেউ জড়িত নাই। তো এই ক্ষেত্রে আমরা সচেতন করছি, সবাইকে কাউন্সিল করতেছি, এবং আমরা ছাত্রদের নিয়ে, কিশোরদের নিয়ে কাজ করতেছি, যাতে আমরা অন্তত আধুনিক এবং মানবিক একটা দেশ, সমাজ বিনির্মাণে, মাদকমুক্ত দেশ বিনির্মাণে যাতে আগামীতে কাজ করা যায়, সেটাও আমরা দেখছি। এবং প্রত্যেকে আমরা সচেতন করতেছি, আমরা লিফলেট বিতরণ করতেছি, এইসব নিয়ে আমরা সামাজিক কার্যক্রমগুলো করছি। আমরা যারা মাদক আসক্ত তাদেরকে আমরা খেলার জগতে নিয়ে আসতেছি। আপনি দেখবেন এটা আমাদের প্রত্যেকটা খেলার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে আমরা মানে কাউন্সিল করা হচ্ছে আর কি। আমরা আশা করছি নির্বাচন আসার আগে আরো কিছু বড় পরিকল্পনা থাকবে, কিভাবে হচ্ছে এই দেশের পট পরিবর্তনের জন্য কাজ করা যেতে পারে। বলতে চাই, ব্যাপারটা হলো কি, আসলে মাদক তো সারা পৃথিবীতে আছে। আমাদের মতো দেশকে, আমার দেশকে, বিশেষ করে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, আমাদের মেধাকে বিনষ্ট করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বিশেষ করে দেশে বিভিন্নভাবে মাদক পাচার করে থাকে। মিয়ানমার থেকে মাদক পাচার করে, ইয়াবা, ফেন্সিডিল, আগে ফেন্সিডিল ছিল, এখন ইয়াবা বা অন্যান্য কী আছে, হিরোইন, সব এখানে পাচার করে। আমি বলতে চাই, ঘটনাটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী দেখার দায়িত্ব থাকলেও, ওই যে ভাই যেটা বললেন, কেউ না কেউ প্যাট্রোনাইজ করে, সেই প্যাট্রোনাইজ যাতে আমরা কেউ না করি, আমার দলের কেউ যাতে না করে, আমরা যাতে নেতৃত্ব দেব। আমরা এটাকে কঠোর হস্ত দমন করলে, আমরা যদি শক্ত থাকি, তাহলে এটাকে দমন করা আশা করি সম্ভব হবে ইনশাল্লাহ। কেননা আমি যে দেশের রাজা যদি শক্ত থাকে, নেতা যদি শক্ত থাকে, তার চাইমচারা ওই কিছু করবার সাহস পাবে না। প্রয়োজনে আমার জীবনের ইতিহাস আছে, আমি যখন জেলা যুবদলের প্রেসিডেন্ট ছিলাম, তখন আমার যুবদলের কোনো নেতা জেলাতে যদি কেউ কোনো অসদাচরণ করতো, মানুষের সাথে কোনো অন্যায় কাজ করছে, আমি পুলিশকে বলতাম আমাকে অ্যারেস্ট করে দিয়ে তারপর আবার তাকে ছাড়াইছি, ঠিকই ছাড়িয়ে তাকে ওয়াদা করে সত্য ন্যায় পথে ফিরিয়ে এনেছি। আমাদেরকে সেই দিক নিতে হবে। আমার নির্বাচনী ইশতেহারে আমি ঘোষণা দিই এখনও, যে আমার ইশতেহারের প্রথমেই থাকবে এই মানিকগঞ্জের রাস্তাঘাট চলাচলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা, শিক্ষা ব্যবস্থা করা, এবং মাদক মুক্ত মানিকগঞ্জ করতে আমি সচেষ্ট হব। এতে আমার যা করতে হয় আমি তাই করব। আমি এবং আমার জনগণকে নিয়ে এই দেশকে, আমার এলাকাকে, কমপক্ষে আমি সারা বাংলাদেশ না পারলেও আমার মানিকগঞ্জকে আমি মাদক মুক্ত করার জন্য আমার জনগণকে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে, সব নেতা কর্মীদের সাথে নিয়ে এটা মোকাবেলা করে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। বিএনপির যে 31 দফা রয়েছে, সেখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে যে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আর কি। আপনি মনে হয় সেটি নিয়ে অবগত আছেন, কাজ করছেন আর কি। সেটি কতটুকু মুক্তির সনদ হবে বাঙালির? সেটা যদি আমরা 31 দফাকে পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি, সেটা আমাদের মুক্তির জন্য 100% না হলেও 98% সেটা মুক্তির পথ আছে সেখানে। আচ্ছা, এমন কিছু নেই যে সেখানে নেই। প্রথমে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, যেটা আমরা এদের সারে জনগণ, আজকে আমাদের তরুণ প্রজন্ম যাদের বয়স ভোটার হয়েছে, আজ 15 বছরের মধ্যে তারা ভোট দিতে পারেনি, তারা সেই ভোট দেওয়ার সুযোগ পাবে। আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব। আর গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে এই দেশে সবাই কথা বলতে পারবে। আমিও যদি অন্যায় করি, তখন আমার প্রতিপক্ষ বা অন্য দলের লোকেরা আমার ভুল তুলে ধরার অধিকার তাদের থাকবে। তাহলে এই দেশটি একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরিত হবে। আমার সমালোচনা করার অধিকার সবার আছে। সাংবাদিক যদি নির্বিঘ্নে আমার সমালোচনা করতে না পারে, তাহলে তো দেশ থাকবে না। তাহলে সাগরের মতো হত্যা করে তো তাদেরকে এই স্বৈরাচারী হাসিনা সরকার এই দেশের সেই গণতন্ত্রকে নষ্ট করেছে, তাদের অধিকারকে হরণ করেছে। আজকে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আমাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য মানুষকে, আমার প্রতিপক্ষ আমার সমালোচনা করবে, এটাকে মেনে নিতে হবে। আচ্ছা, সমালোচনা করলে আমার ভুল থাকলে আমি সংশোধন হতে পারবো। সমালোচনাই যদি না হয়, তাহলে কিন্তু আমার সংশোধন অসুযোগ, আমি অন্যায় করতেই থাকবো। আশা আমি অন্যায় করব না, কিন্তু তারপর মাঝেও যদি কোনো ভুল আমার হয়ে যায় হঠাৎ, সেটার সমালোচনা করে আমাকে শুধরিয়ে দিলে আমি বরং সেখানে শুধরে যাব, আমার নেতাকর্মীরা শুধরে যাবে, বাংলাদেশের সমস্ত নেতাকর্মীরা শুধরে গিয়ে আমরা ন্যায়ের পথে, আমার নেতা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী, আপসীন নেত্রীর সেই দেশ গড়ার মনোভাব নিয়ে
আমরা এই সোনার বাংলা গঠন করতে পারবো। আমার নেতা কিন্তু একটা কথা বলেন, ভোট দিন ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। আচ্ছা আচ্ছা, আমরা সেই প্রত্যয়ে ব্যক্ত করি। আমার নেতা তারেক রহমানের যে আদর্শ, যে দীক্ষা, যে ন্যায় নীতি আদর্শ নিয়ে উনি পথ চলছেন, আমাদেরকে সেইভাবে যদি মনোনয়ন দিয়ে আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আসতে পারেন, আমরা ইনশাল্লাহ ওনার সাথে থেকে আপসহীন নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়ার মূল মন্ত্রকে, অন্যায়ের সাথে কোনো আপোষ নেই, এই মন্ত্র নিয়ে আমরা দেশ পরিচালনা করে স্বাধীন সর্বময় শহীদ জিয়ার, সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার স্বনির্ভর গণতান্ত্রিক সুন্দর বাংলাদেশ আমরা আশা করছি যে আপনারা আগামী নির্বাচনে যারা প্রার্থী হবে এই বিষয়গুলো তাদের মাথায় রাখা দরকার এবং সেটি নিয়ে তারা প্রার্থীতা সেখানে প্রচারণায় নামবে আর কি। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, ছোট্ট একটা বিরতি দেবো, তারপর আলোচনা করবো। দর্শক, আমরা যাবো সুপারসেন কেবলসের সৌজন্য ছোট্ট একটা বিরতিতে, থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠান। দর্শক, কথা বলছিলাম আগামী নির্বাচন নিয়ে এবং প্রার্থীতা কেমন হবে এবং প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন চলছে সেই বিষয় নিয়ে। দুজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা আছেন আখতারুজ্জামান সজল এবং আতাউর রহমান আতা আছেন বিএনপি নেতা। এবং আখতারুজ্জামান, আপনাকে বিরতির আগে কথা বলছিলাম যেটি হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝির কথা বলা হচ্ছে, সেই নির্বাচন নিয়ে কিন্তু আবার হচ্ছে যে জল গোলা করার চেষ্টা করছে অনেকে, যে নির্বাচন হবে না বা নির্বাচন করতে দেবে না বা অনেকে নির্বাচনে যাবে না, এরকম কথা বলা হচ্ছে। আগে পিআর এর কথা বলেছে, সেখান থেকে অনেকে উঠে আসছে এবং বিএনপির কথার সাথে অনেকে তাল মিলাচ্ছে এবং সুর মিলাচ্ছে আমি বলবো আর কি। আপনি কি মনে করছেন, কতটুকু আশাবাদী যে নির্বাচন সঠিক সময় হবে এবং সরকার যে প্রতিশ্রুতি দিয়ে সেটি রক্ষা করবে? আমাদের 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার দেশ থেকে পালায়, আর 8ই আগস্ট হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন। 8 তারিখের পরে গতকালকে পর্যন্ত কী হয়েছে আমি সেটা জানতে যাচ্ছি না, কিন্তু আগামীতে এই মুহূর্তে যেহেতু আমাদের এখন সরকার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তো আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ এর গতিপথ নির্ধারণ হবে। রাইট। সেই ক্ষেত্রে আমি এবং আমার মতো আমার দেশের সকল জনগণ 18 কোটি মানুষই কিন্তু এই নির্বাচনের পক্ষে। তো গুটি কয়েক ষড়যন্ত্রকারী যদি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে, সেটা কখনোই এদেশের জনগণ মেনে নেবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের দেশের সকল মানুষেরই কিন্তু অগাধ বিশ্বাস। উনিও এই নির্বাচনকে সুন্দর এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য উনিও কিন্তু সকল আয়োজনের সৃষ্টি করবেন। সকল আয়োজন কিন্তু উনি সকল আয়োজন শুরু করেছেন এবং এটাকে বহাল রাখার চেষ্টা করবেন। যদি কোনো কারণে নির্বাচন না হয়, সেটা আপনিও জানেন আমিও জানি যে দেশটা একটা অন্ধকারের দিকে, অনিশ্চিত একটা অন্ধকারের দিকে দেশটা চলে যাবে। এটা কারোরই কাম্য নয়। আর যদি নিরপেক্ষ সুন্দর নির্বাচনের মধ্যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা পায়, তাহলে সকলের সেই ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা পাবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে, সকলের জননিরাপত্তা, সকলের বাক স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচার সব কিছু তারা ফিরে পাবে। তাই আগামী নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা যারা গণতন্ত্রকামী মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাসী, সবাই আশাবাদী আগামী নির্বাচন, কোনো ষড়যন্ত্রই আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না। আগামী নির্বাচন হবে এবং সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ বিনির্মাণ হবে, এই আশা করি আমি। যেটি হচ্ছে যে মবের রাজনীতি এখন সারা দেশে চলছে এবং হচ্ছে যেখানে সেখানে হচ্ছে যে মব সৃষ্টি হচ্ছে এবং সেটার বিরুদ্ধে প্রশাসন নীরব ভূমিকাই অনেকটা পালন করছে আর কি, বা কোনো ঘটনা ঘটার পরে সেখানে যাচ্ছে আর কি। নির্বাচনে আগে এই বিষয়গুলো আমরা যদি সেইভাবে যদি মনোযোগ না দিই, তাহলে হচ্ছে তো বড় আকার ধারণ করতে পারে। কি মনে করছেন আপনি একজন সচেতন রাজনীতিক হিসেবে? মব তো বিগত সময়ে মব ছিল, এখনো মব আছে না, সেটা মব হচ্ছে একটা মানে ষড়যন্ত্রকারী সুপরিকল্পিতভাবে সবসময় চেষ্টা করে যে কিভাবে দেশটাকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায়। আপনি কি এখন মনে করছেন যে এখন একটা অস্থির অবস্থা চলছে, সেটা আপনি মনে করছেন না? অস্থির অবস্থা চলতেছে, কিন্তু আমরা আশাবাদী। আমরা যেভাবে মাঠে কাজ করতেছি, এদেশের জনগণ যেভাবে আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে, সম্পৃক্ততা আমাদের সঙ্গে যেভাবে তারা সম্পৃক্ততার মধ্যে আছে, সেই হিসাবে আমি তো এই মব নিয়ে আমরা কেউ চিন্তিত না।
আমরা আগামী নির্বাচনের এখন প্রচারণা নিয়ে ব্যস্ত, এবং আমরা জনগণের ভালোবাসা কিভাবে অর্জন করব, আমরা জনগণের পাশে কিভাবে দাঁড়াবো। আপনার এলাকার জনগণের নিরাপত্তা দেওয়ারও কিন্তু যেখানে হচ্ছে সেটাও কিন্তু আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়, কিন্তু সেটি আপনার মনোযোগ রাখতে হবে। কিন্তু আমরা সেই নিরাপত্তার জন্য আমরা সকলেই কাজ করে যাচ্ছি, আমি একা না, সবাই কাজ করছে। আমি যখন এলাকায় যাচ্ছি বা আমার মতো যারা আমার মতো যারা মনোনয়ন প্রত্যাশী তারাও যখন এলাকায় যায়, এলাকার মানুষের সঙ্গে যাচ্ছে, মানুষের সমস্যাগুলো তারা শুনতেছে, কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সেগুলো তারা দেখতেছে। এবং আমরা তো প্রশাসনের সঙ্গে আমাদের অতপ্রতভাবে আমাদের যোগাযোগ আছে, এবং যোগাযোগ আমরা অব্যাহত রেখে চলেছি। আমরা তো সকল সামাজিক কর্মকাণ্ডে আছি, আমরা তো এগুলো দেখছি, আমরা তো এইগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটাও তো আমরা চেষ্টা করতেছি। নিশ্চয়ই। আতাউর রহমান, যেটি হচ্ছে যে অনেকে বলছে নির্বাচন আসবে না, বিভিন্ন ধরনের হচ্ছে যে শর্ত দিয়ে রাখার চেষ্টা করছে আর কি, কিছুটা হলো তারা এখন শিথিল অবস্থায় আসছে, কিন্তু তারপর কি মনে করছেন যে নির্বাচন আগে আবার সবাই যদি না আসে নির্বাচনে, যারা আছে এখন যারা সরকার যাদেরকে বাতিল করেছে সেটা অন্য বিষয়, কিন্তু যারা আছে এখন তারা যদি অনেকে না আসে তাহলে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করছেন? কারণ এই নির্বাচনের সাথে আপনি দীর্ঘদিন জড়িত। আমি মনে করি না কেউ আসবেন না। আচ্ছা, আমি বিশ্বাস করি তারা বিভিন্ন দাবি দেওয়া তুলতে পারে তাদের ইচ্ছা মতো, কারণ তারা জানে বাংলাদেশের বর্তমানে বৃহত্তম দল বিএনপি নির্বাচনে গেলে হয়তো তারা অনেকেই আশানুরূপ ফলাফল তারা করতে পারবে না। আর বিএনপি এককভাবে সেখানে অধিক সিট পাবে, সংখ্যা পাবে, বা তারাই সরকার গঠন করবে, এই আশঙ্কা নিয়েই কিছু দল, কিছু মহল তারা এই ষড়যন্ত্র সৃষ্টি করে নির্বাচন যাতে বানচাল করা যায় বা পিছিয়ে নেওয়া যায় সেই চেষ্টায় যারা আছে, যারা টাইম পেলে তারা নিজেদেরকে গুটিয়ে নেবে, এই তাদের চিন্তা ভাবনা। কিন্তু আসলে সেটা এদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। সেই সাথে আরও চক্রান্ত আছে। এই চক্রান্তর সাথে আমি মনে করি পরাজিত শক্তি সেই হাসিনা, তাদের সাথে জড়িত আমাদের দেশে অনেক শক্তি আছে, অনেক শক্তিধর নেতা আছে বা পজিশন আছে, অনেক ইনস্টিটিউশন আছে। প্রকাশ্যেই বলি, আমাদের প্রেসিডেন্ট সাহেব চুপ্পু সাহেব, তিনিও সেই আওয়ামী লীগের গঠিত মানুষ। আমাদের মাননীয় যিনি আছেন বর্তমানে, যিনি সেনাপ্রধান আছেন, তিনিও সেই তাদেরই আত্মীয় স্বজন। কিন্তু যত যাই হোক, কোনো ষড়যন্ত্র এদেশের মানুষ গ্রহণ করবে না। আমার বিশ্বাস, যদি কেউ কোনো ষড়যন্ত্র করে কোনো দলকে টাকা পয়সা দিয়ে গহনা দিয়ে, আমরা শুনতে পেয়েছি এই সালামের কাছ থেকে 450 কোটি টাকা ভারতে নিয়ে হাসিনাকে দেওয়া হয়েছে এই ষড়যন্ত্র, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার জন্য। সে যত চেষ্টাই করা হোক, বাংলার জনগণ, বাংলার মানুষ, এই বিএনপি সহ বিএনপির সকল অঙ্গ সংগঠন, আমার নেত্রী খালেদা এবং আমার নেতা তারেক রহমানের নির্দেশে, এবং এদেশের আপামর জনসাধারণ, ছাত্র, শিক্ষক, সেই আগের মতোই এরা মাঠে ঝাঁপিয়ে পড়ে সেই সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবে। এবং আমার বিশ্বাস, ইনশাল্লাহ যথাসময়ে নির্বাচন হবে ইনশাল্লাহ। কেননা এটা ডক্টর ইউনূস সাহেব বুঝতে পেরেছেন, দিন যাচ্ছে, ষড়যন্ত্রকারীরা তারা ষড়যন্ত্র বাড়িয়ে দিচ্ছে, তারা বিভিন্নভাবে পায়তারা করছে ষড়যন্ত্র করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য। উনি ওনার সম্মান রেখে নির্বাচনের সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি শান্তিপূর্ণ এক্সিট নেওয়ার জন্য উনি সচেষ্ট আছেন। উনি দেশের একজন অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি, বিশ্ববরণ্য ব্যক্তি। ওনার মেধা দিয়ে উনি দেশকে এই হানাদার মুক্ত হওয়ার পর থেকে আর যেন কখনো অপশক্তি দেশে মাথাচাড়া দিয়ে আসতে না পারে, ওই পরাজিত শক্তি হাসিনা বা আওয়ামী লীগ যাতে কোনোদিন এই দেশে এসে আবার এই দেশের সন্ত্রাস সৃষ্টি করতে, দেশের উন্নয়নকে ব্যাহত করতে না পারে, সেজন্য ডক্টর ইউনূসও সচেষ্ট আছেন, বিএনপি এবং আমাদের সমমনা দল সবাই, এই দেশের ছাত্র, শিক্ষক, জনতা সবাই আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা করে আগামী নির্বাচন যথাসময়ে ইনশাল্লাহ সম্পন্ন হবে। এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, এই 18-17 বছর নির্বাচন হয়নি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা জনগণ যাদেরকে ভোট দিবে তারাই সরকার গঠন করবে। আমার নেতা সেখানে একটা কথা বলেছেন, ওই যে কথাটা আগেও বলেছিলাম আমি, ভোট দিন ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। হতে পারে সেখানে তিনি অন্যান্য দলে যারা কম আসনে পাবে তাদেরকে সাথে নিয়ে উনি সরকার গঠন করবেন, এটা আমি বিশ্বাস করি। আরেকটি কথা আছে, এখানে দ্বিকক্ষ বিশিষ্টর কথা উঠছে, আরপি এর কথা উঠছে, অমুকটা উঠছে, ওই ব্যাপারটা আরপি এখানে চলে না। এখানে যদি আপনি পিআর পদ্ধতি যেটা ধরেছে, পিআর পদ্ধতিতে হবে না তো। পিআর পদ্ধতিতে দেখা গেল ভোট পাইলাম, এমপি নির্বাচনে ভোট দেওয়া গেল, কোনো দল 5% ভোট পাইছে বা 10% ভোট পাইছে, তাকে 10%-এ কোন আসনটা দিবে? যে জিতছে সেই আসন তো দেওয়া যাবে না। কিন্তু সেখানে একটা পলিসি দিয়েছে বিএনপি যে না, উচ্চ কক্ষে সেই পরিমাণে সেই
পার্সেন্টেজ অনুযায়ী তাদেরকে পিআর পদ্ধতি ফলো করা যেতে পারে। আচ্ছা, কাজে সেটা তো বিএনপি মেনে নিয়েছে। বিএনপি চাচ্ছে এই দেশটা সুন্দর সুষ্ঠুভাবে আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত হোক, সকলকে নিয়ে আমার নেতা আমরা আশা করছি। আখতারুজ্জামান, সেটা হচ্ছে যে তরুণদেরকে নিয়ে, জি বলেন। আমি ওনার কথা সূত্র ধরে একটু বলতে চাই। নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা অবশ্যই হবে, এই কারণেই হবে আমাদের সঙ্গে 17 কোটি মানে 18 কোটি জনগণ যেমন আমাদের সঙ্গে আছে, আপনার দেশীয় রাজনৈতিক বিশ্লেষক বলেন আর আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক বলেন, সবাই কিন্তু এই রাজনীতির পক্ষে। আপনার গণমাধ্যম দেখেন, ডেইলি স্টার রিপোর্ট, আল জাজিরা কিংবা বিবিসি বাংলা, তারা সবাই বলছে যে না, নির্বাচন হবে। যদি ইউনূস সাহেব কিন্তু সাধারণ কোনো মানুষ না, উনি কিন্তু একটা আন্তর্জাতিক মানদণ্ডে ওনার কিন্তু একটা ব্যাপক পরিচিতি। উনি চাইবেন না বাংলাদেশের মান আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মান ক্ষুণ্ণ হোক, মর্যাদা ক্ষুণ্ণ হোক। আর শুধু এটা আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ণর ব্যাপার না, এখানে আপনার আমাদের বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, অর্থনৈতিক রাজনৈতিক বাধাগ্রস্ত হবে, দেশের জনগণের মধ্যে হতাশার সৃষ্টি হবে। সব কিছুকে বিবেচনা করেই আগামী নির্বাচন হবেই, এবং আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সুন্দরভাবে হওয়ার জন্য বিএনপি বদ্ধপরিকর। বিএনপির সাথে জনগণ আছে, বিএনপির সাথে বিএনপির সকল সহযোগী যে দলগুলো বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছে। যদি কোনো অপশক্তি বাধাগ্রস্ত করে, সেটা কঠোর হস্তে দমন করা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব। সেটি হচ্ছে তরুণদেরকে নিয়ে হচ্ছে বিএনপি তার 31 দফা ইস্তিহার আছে যে বেকারত্ব দূর করা, বেকার যারা আছে তাদের জন্য আর কি। আপনি কি মনে করছেন দেশে যে এত যে বেকার, তাদের জন্য আপনারা বা যারা প্রতিনিধি আছেন তাদের কোনো উদ্যোগ আছে কিনা, যে শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে তাদেরকে এরকম কর্মমুখী করা, এরকম কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে কিনা আর কি? হ্যাঁ, আমাদের পরিকল্পনা রয়েছে বলতে, এখন তো গণতন্ত্র বিদ্যমান আমাদের দেশে। শিওর। তো নির্বাচনের মধ্যে দিয়ে যখন গণতন্ত্র বিদ্যমান হবে, তখন তো দেশের বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে। তো সব কিছু যদি আমরা যেভাবে ঘোষণা দিচ্ছি আমাদের 31 দফায়, সেটা যদি বাস্তবায়িত হয়, তাহলে তো জনগণের সকল শ্রেণীর জনগণের স্বপ্ন বাস্তবায়িত হবে। আচ্ছা, তো আমরা এখন থেকে তো কাজ করে যাচ্ছি, যেমন তরুণ মানে তো যুবকদের কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায়, এবং যুবকদের দক্ষ যুবক হিসাবে কিভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়, আমরা কিন্তু কাজ করছি প্রত্যেকটা জায়গাতেই। আসলে আমরা শিশুদের নিয়ে কাজ করছি, নারীদের নিয়ে কাজ করতেছি, আমরা ছাত্রদের নিয়ে কাজ করতেছি, তরুণদের নিয়ে কাজ করতেছি। আমরা আমাদের প্রত্যেকটা কাজ অব্যাহত রেখেছি, কিন্তু বাস্তবায়িত হবে নির্বাচিত সরকারের পরে। আসলে এবার আমি একটু বলতে চাই, একটা দেশ যখন গণতন্ত্রে প্রতিষ্ঠিত হবে, তখন এই দেশে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করার চিন্তা করার সুযোগ বেশি বেড়ে যাবে। আচ্ছা, আমার দেশে শিল্প উন্নত দেশ করা যাবে। আমাদের প্রচুর গ্যাস আছে, সেটা পাহাড়ে আছে, সমুদ্রে আছে, বিভিন্ন জায়গায় গ্যাসের ব্যবস্থা আছে। এই গ্যাস উত্তোলন করে যদি সারা প্রতিটা জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া যায়, প্রতিটি জেলায় জেলায় যদি আরও ইন্ডাস্ট্রি তৈরি করা যায়। আমি আমার এলাকায় ঘোষণা দিয়েছি যে মানিকগঞ্জ গ্যাসের লাইন আছে, গ্যাস পায় না। আমি এমপি নির্বাচিত হলে ইনশাআল্লাহ মানিকগঞ্জকে আমার নেতাকে বলে আমি অবশ্যই সারা মানিকগঞ্জ গ্যাসের সরবরাহ সম্পূর্ণ নিশ্চিত করব, এবং তাতে মানিকগঞ্জে আরও যদি 100-200 ইন্ডাস্ট্রি তৈরি হয়, সেখানে হাজার হাজার শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক সেখানে খেটে খাবে, বেকারত্ব দূর হবে। সেই সাথে শিল্প উন্নয়নের সাথে সাথে আমাদের কৃষি উৎপাদনকে বৃদ্ধি করতে হবে। আমার নেতা জিয়াউর রহমান সাহেবের আদর্শ ছিল কৃষি উৎপাদন। আমাদের কৃষি প্রধান দেশে আমাদের কৃষি উন্নয়নকে যদি আমরা আরও ভালোভাবে এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আরও বেশি করে, আমাদের শিক্ষিত যুবকরাও যদি আমরা কৃষিকাজে লেগে পড়ি, কৃষি উন্নয়ন বেড়ে যাবে, আমাদের দেশের খাদ্য উৎপাদন বেড়ে যাবে, আমরা খাদ্য রপ্তানি করতে পারবো। শুধু খাদ্যকে একভাবে কেন, নির্বাচিত সরকার, এটা হচ্ছে যখন নির্বাচিত সরকারে আসবে তখন এই বিষয়গুলো কিছুটা পাল্টে যাবে, বা তখন হচ্ছে যে, কিন্তু একটি বিষয় হচ্ছে যে আমরা দেখছি যে প্রত্যেকটা এলাকায় মানুষের যে দীর্ঘদিন ভোট প্রয়োগ করতে পারেনি বা ভোট কেন্দ্রে যেতে পারেনি, সেটা নিয়ে মানুষের মধ্যে কতটুকু হচ্ছে যে মানে অধীর আগ্রহ রয়েছে বলে আপনারা মনে করছেন? অধীর আগ্রহ চেয়ে আছে যে আমরা আজকে দীর্ঘদিন পরে, 17 বছর পরে আমরা আগামী ভোটে, 18 বছর পরে আমরা ভোট দিব ইনশাআল্লাহ। তারা নিশ্চিত, তারা অধীর আগ্রহে চেয়ে আছে যে সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, সেই ভোটে সবাই যার ভোট সে নিয়োগ করবে। যেমন আমার নেতার ওয়াদা হলো, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। তারেক রহমানের 31 দফার একটি অংশ এটা, বিশেষভাবে ভোট অধিকার নিশ্চিত করা তারেক রহমানের অঙ্গীকার। কাজেই আমরা যারা তারেক রহমানের সৈনিক, শহীদ জিয়ার সৈনিক, আমরা ম্যাডাম জিয়ার সৈনিক, আমরা বিএনপির নেতাকর্মী প্রত্যেকে সুন্দর সুষ্ঠু নির্বাচন দিতে জনগণকে উদ্বুদ্ধ করছি, জনগণকে সার্বিক সাহায্য করব, এবং সুন্দর সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ তাদের যাকে খুশি তাকে ভোট দেবেন, এবং তাতে যারা ক্ষমতা আসবে
তারাই এই দেশ পরিচালনা করবে। আমরা আশা করি জনগণ আমাদেরকে বেছে নেবে, বিএনপিকে বেছে নেবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আখতারুজ্জামান, যেটি হচ্ছে যে শেষ করবো আর কি, শেষের দিকে যেটি হচ্ছে যে আমরা নির্বাচন আসবে, নির্বাচনে প্রার্থিতা ঘোষণা হবে এবং হচ্ছে যে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে আর কি, সেটি হচ্ছে যে নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য যে যারা ভোটার রয়েছে তাদের হচ্ছে নিরাপত্তার বিষয়টি সবসময় মাথায় রাখা হয় এবং গত কয়েকটি নির্বাচনে আমরা দেখেছি যে ভোটারদের উপরে নানা ধরনের যারা ভোট কেন্দ্রে যেতে চেয়েছিল অনেক সময় হচ্ছে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে। এটি গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি স্বরূপ আর কি। আপনি কি মনে করছেন সামনে নির্বাচনটি একটু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং হচ্ছে যে সৎ প্রার্থীদেরকে সেখানে নিয়ে একটি সরকার গঠন হবে? আমি শতভাগ আশা করি। আমি এই কারণে আশা করতেছি, আমরা এখন যারা নিজ নিজ জায়গাতে আমরা যারা কাজ করে যাচ্ছি, আমরা যারা মনোনয়ন প্রত্যাশা করি, কারণ আমি মনে করি যে আমি দলের দুঃসময়ে আমি দলের সকল কর্মকাণ্ডে আমার শতপূর্ত অংশগ্রহণ ছিল। আমি দলের প্রতি কমিটেড ছিলাম। আমি শিক্ষিত, আমি সৎ, আমি নিজেকে মনে করি। তো আমার মতো তো অনেকেই কাজ করতেছে, কিন্তু আমরা এটাও আমাদের দৃষ্টিভঙ্গি এটাও আছে যে যে কেউ মনোনয়ন পাইলে তার সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সেখানে আমাদের মধ্যে কোনো মানে দ্বন্দ্ব বা প্রতিহিংসা নাই, যে কেউ। তো যখন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, তখন আমরা তো প্রশাসনের বাইরেও আমাদের নিজস্ব একটা টিম থাকবে, যে যাতে আমাদের সাধারণ ভোটার যাতে সুন্দর পরিবেশে এবং নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে। আচ্ছা, কারণ আমাদের একমাত্র লক্ষ্য যে যেভাবেই হোক মানে সুন্দর এবং সুষ্ঠু যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে ধানের শীষকে জয়ী করা। তো সেই লক্ষ্যে যদি আমরা কাজ করি আগামীতে, তাহলে তো ভোটারদেরও তো নির্বিঘ্নে যাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে, সেটাও তো আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। তো সেই ক্ষেত্রে যদি কোনো অপশক্তি বা কোনো বাধা আসে, সেগুলো আমরা কঠোরভাবে দমন করতে পারবো। এগুলো নিয়ে আশা করি আগামীতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচনকালীন সময় যে যারাই থাকে না কেন, তারা হচ্ছে যে প্রার্থী যারা থাকে আর কি, তারা হচ্ছে নির্বাচিত হওয়ার পরে তাদেরকে আর এলাকার মানুষের সাথে সম্পৃক্ত তো এরকম দেখা যায় না, বা এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বা হচ্ছে যে এলাকায় সেরকম তাদেরকে সেরকম পাওয়া যায় না, এরকম অনেক কথা আগেও দেখা গিয়েছিল। এই কালচারটা তো এই রাজনীতির যে অপসংস্কৃতি বা রাজনীতির যে ব্যাড কালচার, এটা তো আমরা বিগত 17 বছর দেখেছি। তো 17 বছর স্বাভাবিকভাবে 17 বছর যদি কেউ কর্তৃত্ববাদী শাসনের মধ্যেই থেকে থাকে, তাহলে এই স্বাভাবিক এই চিন্তা চেতনা থাকা উচিত। কিন্তু এখন তো ধরেন কম্পিটিশনের যুগ, তাই না? এখন কেউ যদি জনগণের ভালোবাসা অর্জন না করতে পারে, বা কেউ যদি জনগণের কাছাকাছি না যেতে পারে, তাহলে পরবর্তীতে ওনার কি অবস্থা হবে সেটা তো আপনি ভালো জানেন। আপনারা কতটুকু আশাবাদী যে সামনে একটি সুন্দর নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে? কতটুকু আশাবাদী, অল্প কথার মধ্যে একেবারে? আমি শতভাগ আশাবাদী যে সামনে একটা সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন হবে, এবং সেখানে আমরা একটা ভালো সরকার সেখানে আমরা উপহার পাবো। অবশ্যই আমরা একটা ভালো সরকার। আতাউর রহমান, আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি শেষের আগে একটু কথা বলে চাই, যেটা বললেন যে ওই যে নির্বাচনের আগে কথা বলে পরে আর জনগণের কাছে যায় না। আমি নিজে তার প্রমাণ, আমি 2 বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে। এই স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আমি বিএনপি করে জিতেছি। আমি প্রতি সপ্তাহে 2 দিন করে আমি 2টা স্কুল ভিজিট করতাম, প্রাইমারি স্কুল, হাই স্কুল ভিজিট করতাম, এলাকায় মুভমেন্ট করতাম, জনগণের সাথে সম্পৃক্ত ছিলাম। তার জন্য জনগণ আজও আমাকে ভালোবাসে। যারা যাবে না তাদেরকে জনগণ ফেলে দিতে টাইম লাগে না। আমরা আশাবাদী আগামী নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ, সঠিক সময়ে সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, সেটা আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। জনাব আখতারুজ্জামান সজল এবং আতাউর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আসলে সময় স্বল্পতার কারণে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল, পারছি না। অন্য একদিন সময় পেলে হয়তো বা আরো অনেক বিষয় উঠে আসবে, আপনাকে ধন্যবাদ। তখন হয়তো বা আমরা একটি সুন্দর সরকারও পেতে পারি বা একটি সুন্দর নির্বাচন আমরা পেতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য আপনাদের। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। আমরা নির্বাচন, আমাদের ফেব্রুয়ারির কথা বলছে, সকলে মিলে যে সুন্দর এবং সুষ্ঠু একটি নির্বাচন চাই, সেই নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর সরকার গঠন হবে এবং সেই সরকার জনগণ এবং দেশের কল্যাণে কাজ করবে এবং জনগণ সেই সুফল ভোগ করবে। আমরা আশা করছি যে আমরা সেই সুফলের সে সঙ্গী হব। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।